এই পরম পাওয়া গ্রিন ফ্রেন্ড স্কুলে এই জন্যই আমি বলি যে আমি যেখানেই যাই, যেভাবেই যাই, মানুষ আমার সঙ্গে আছে। আজকে তো আমি একা এসেছি, দেখুন, তার কোনো রকম যত্ন বা কোনো কিছু ত্রুটি হয়েছে? মন্দিরাদির হাজব্যান্ড গিয়ে একদম যখন এই ছাদ বাগানের কনসেপ্টে এলাম, ভীষণ কঠিন, ভীষণ চ্যালেঞ্জ। আমি একটা বাড়িতে কলিং বেল বাজালাম, আমি বললাম আপনার বাড়িতে বাগান আছে? তো আমার বাড়িতে তাদের সঙ্গে কথা বলার লোক থাকে না, গল্প করার লোক থাকে না, তাদের বাগান দেখার লোক থাকে না, মানে জাস্ট আমি এমনি যাই, গল্প করি তার বাড়িতে, মানে অন গড বলছি। তখনও আমি ভিডিওতে কথা বলতে পারি না, কীরকম কথা বলতে হয় সেটাও জানি না, বাট ওইভাবেই চলছে, মানে আধা পেটে আধা মুখে আধা কথা। তখনকার ভিডিও দেখলে নিজেরাই ভাববেন এই সমর সর্দার কবে থেকে হলো আবার। তো তখন প্রচুর বাজে কমেন্ট আসতে শুরু করলো যে নমস্কার, আজ গ্রিন ফ্রেন্ডস চ্যানেলের একটু পরিবর্তন হলো। আজকের জন্য শুধু আজকে রাখি উৎসব উপলক্ষে সমরদার পক্ষ থেকে প্রশ্ন অন্য সময় আসে, যেটা আসবে গ্রিন ফ্রেন্ডস হুগলির প্রশ্ন সমরদাকে। আজ ঠিক বেলা একটাই হয়তো হচ্ছে এখন, এই বেলা একটায় কিছু প্রশ্ন সমরদার জন্য। সমরদা আজকে নমস্কার। প্রথমে বলি যে আজকে যে প্রোগ্রামটা নিয়ে একটু বলি আমি 2 লাইন। বহু প্রোগ্রাম হয়েছে গ্রিন ফ্রেন্ডসের, তবে বলতে পারেন যে হুগলি আরও একটা নতুন কিছু করলো। এত সুন্দর প্রোগ্রাম, এত ভালো লেগেছে, এখানে সবাই আছে, সবাই একসঙ্গে বলুন ভালো লেগেছে কি? দেখেছেন কত মানুষ আছে? তাহলে এইরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আর ভীষণ খুশি আমি। আর অনিন্দিতা দিদি আমাকে বলেছিল যে আমি কিছু পার্সোনাল প্রশ্ন রাখবো, সবার উত্তর দেবে। আমি বলেছি হ্যাঁ, যা পার্সোনাল প্রশ্ন করবেন সবার সামনেই করবেন, আর আমি সবার সামনেই উত্তর দেব। আমার কোনো দ্বিধা নেই, আগে থেকে আমাকে প্রশ্ন জানাতেও হবে না, আপনারা যা জানাবেন একদম স্পটে। তো চলুন প্রশ্ন করুন। ফার্স্ট, আমাদের বর্তমানে গ্রিন ফ্রেন্ডসের কতগুলি গ্রুপ রয়েছে? গ্রিন ফ্রেন্ডসের কতগুলি গ্রুপ আছে, ধরুন যদি নর্মালি গ্রুপ বলি, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, কোচবিহার, মুর্শিদাবাদ, মানে কোচবিহার যেটা ওটা উত্তরবঙ্গ, আর আছে বীরভূম আছে, পুরুলিয়া আছে, মোটামুটি বাঁকুড়া, বর্ধমান, এইগুলো নিয়ে ওয়েস্টার্ন জোন, এগুলো নিয়ে একটা করা আছে 12-13টা। হ্যাঁ, যেমন নদিয়া আর নদিয়া, কৃষ্ণনগর আর মুর্শিদাবাদ এটা একসঙ্গে করা আছে, মালদাটা আলাদা আছে, এরকম আছে 12-13টা আছে। তো আমরা বলা হলো না, ত্রিপুরাতে আছে দুটো গ্রুপ, ত্রিপুরায় দুটো, আসামে আছে একটা, ত্রিপুরাতে দুটো গ্রুপ আছে, ত্রিপুরায় দুটো, আসামের একটা। তো আমাদের সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমরা যখন যা কিছু অনুষ্ঠান করি, এর আগে আমাদের হয়েছিল ঝালমুড়ি মিটআপ, মানে একটা অদ্ভুত একটা আনন্দের ব্যাপার যে হঠাৎ করে ঠিক হলো একটা মিটআপ হবে, আর হঠাৎ করে ঠিক হলো বিকেল মানে বাঙালির বিকেল মানে একটা ঝালমুড়ি। আচ্ছা, তারপরে এসে গেল সব কিছু, আস্তে আস্তে দেখা গেল রাতের ডিনারটাই আমাদের আর দরকার পড়লো না। তো এরকম পরিস্থিতিতে হুগলি গ্রুপের ইনোভেশন সম্বন্ধে আপনার কি মনে হয়? মানে হুগলি গ্রুপ, ধরুন আমি যদি টপ 5টা গ্রুপের নাম এক্ষুনি করি, তার মধ্যে হুগলি গ্রুপ ঢুকে যায়, এরকম একটা গ্রুপ। আর ইনোভেশনের দিকে, আর নতুন কিছু আনতে গেলে যে একটা কিছু করব, তাহলে সেই গ্রুপের দিক থেকে হুগলি গ্রুপ অনেক এগিয়ে আছে। কেন আমাদের গ্রুপ থেকে প্রথম হয়েছিল মিনিয়েচার গার্ডেন ছাড়াও আরও নানান রকমের বুদ্ধি দিদি দিয়েছিল। হ্যাঁ, এবং আরও একটা কথা বলি, ধরুন বহু গ্রুপ থেকে ধরুন অ্যাডমিন নেই, হুগলি গ্রুপ থেকে একজন হয়তো অ্যাডমিন আছে গ্রিন ফ্রেন্ডস মেন গ্রুপে। তো সেই রকম হুগলি গ্রুপ চায় না যে অ্যাডমিন থাকি না থাকি, আমরা বেস্ট, আমরা ভালো, আমরা গ্রিন ফ্রেন্ডসের জন্য কাজ করি। তো হুগলি গ্রুপ আর আমাদের গ্রুপের একটা সবথেকে বড় ব্যাপার কি, আজকে তো যেহেতু আমরা কলকাতা থেকে অনেকটা দূরে, সবাই আমাদের গ্রুপের মধ্যে সব দিন উপস্থিত থাকতে পারেন না, কিন্তু তার মধ্যেও তারা সময় বার করে পরোক্ষভাবে কিন্তু উপস্থিত। হ্যাঁ 100বার পরোক্ষভাবে সেটাই বললাম। তারা গাছ দিয়েছেন, কেউ গাছ দিয়েছেন, আমরা যেতে পারিনি তাদের কাছে। আবার কেউ এমন হয়েছে তিনি আসবেন, অসুস্থ, আসতে পারেননি, বলেছে না এত বড় উদ্যোগ হচ্ছে, আমার পক্ষ থেকে কিছু কন্ট্রিবিউশন থাকবে তোমাদের জন্য। তো এই যে সাহায্যগুলো, এগুলোর জন্য হুগলি গ্রুপ এবং সকল গাছপ্রেমী আমরা খুবই কৃতজ্ঞ। এটা না, মানে শুধু হুগলি বলে হবে না, যতগুলো গ্রুপ আছে কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে পয়সা তো লাগেই, খরচা হয়, এটা খুব সামান্য ব্যাপার। তো প্রত্যেকে যেভাবে অ্যারেঞ্জ করে ভীষণ ভালো লাগে আলাদাভাবে। ধরুন হুগলির কিছুদিন পরে নভেম্বরে সম্ভবত মিটআপ আছে, নভেম্বরের 4 তারিখে ডেট ধরা হয়ে গেছে, মিটআপ আছে। তো সেই রকম একটা জায়গায় যখন প্রোগ্রাম হবে, তো কন্ট্রিবিউট এক্সট্রা লাগেই, টাকা লাগেই। তো সেটা হুগলি গ্রুপ না, প্রত্যেকটা গ্রুপ করে থাকে, ভীষণভাবে করে থাকে। হ্যাঁ, তো এই উপলক্ষে আমরা চাইছিলাম যে মানে আমাদের
সকলের পক্ষ থেকে আপনি আরেকটু কিছু বলুন। এই তিলকদার বাড়িতেই আছি এখন, তিলকদাকে একটু ক্যামেরা দেখানো, অনেকে হয়তো তিলকদা। চেনে না, এই যে সামনে আসুন। আসুন দাদা এখানে। না না দাদা, আপনার টুপিটা আমরা দেবো, আপনি হলেন অসুবিধা আমাদের নেই। অভিভাবক। ক্যামেরা অন, ক্যামেরা। প্রত্যেকের বসুন দাদা, বসুন দাদা। প্রত্যেকের মানে একটা নতুন একটা আইডিয়া যে সমর কিছু বয়স্ক মানুষদের জন্য একটা কিছু টপ, প্রথমে এলো কি টপ 10 একটা প্রোগ্রাম মানে করা হোক, টপ 10দের ওই টোকা টুপি, যেটা দাদা কিভাবে ভেবেছে আমি নিজেও জানি না। এইবারে এইবারে টপ 10-এর পরে টপ 50 চলে গেল, মানে লাস্ট কত পাঠিয়েছিলেন? 50টা পাঠিয়েছিলেন। সিনিয়র সিটিজেন ছিলেন। সিনিয়র Senior সিটিজেন citizen mainly ছিল। আমরা চেষ্টা করেছি এই গ্রিন ফ্রেন্ডসকে, অনেকে অনেক রকমভাবে হেল্প করে তাদেরকে একটা দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই সিনিয়র সিটিজেন তারা, বা প্রচুর খাটে গ্রিন ফ্রেন্ডস, বাচ্চা ছেলেও যদি আছে। তার নাম যদি মানে এখানে হুগলি গ্রুপের একজনের নাম বলে, তার নাম হলো বাবলুদা, মানে বলি তাই না, মানে কোনো প্রোগ্রাম করতে গেলে যদি হুগলি মানে শুধু বলে দিতে হবে এটা করতে হবে, সেটা গ্রিন ফ্রেন্ডসের প্রোগ্রাম হোক, হুগলির প্রোগ্রাম হোক, হাওড়ার প্রোগ্রাম হোক, যেন মনে হয় সব জায়গাতেই বাবলুদা আছে। তো এরকম ব্যাপার, তার মধ্যে দাদার এটা মাথা থেকে এলো কি করে টোকা টুপির ব্যাপারটা? বললাম আগের দিন ওই এখন তো অন্য দর্শকরা জানবে, কিন্তু আমাকে পকেটে আলাদা আলাদা বলেছেন। গরমে যে ছাদে কাজ করতে গেলে যেইভাবে ঘামি, একটা টুপি একটা গামছা নেওয়ার পরেও অনেক কষ্ট হয়। তখন ভাবলাম আমাদের একটা হলে ভালো হয়। তখন আমি আমার ওয়াইফকে বলছিলাম, আমাদের বললো তোমাদের তো অনেক লোক, তো একটা দুটো দিলে হবে না। তখন ওকে বললাম, তখন 10টা চলছে, আমি 10টা দিয়েই দেখি। তখন বললো না 10টা দিলে হবে না, আমাকে 20টা দিতে হবে, আমাদের প্রোগ্রাম এবারে চেঞ্জ হয়েছে। সেই মতন 20টা দেওয়া হলো। তারপরে বললাম যারা এই যে দিদি আছে পেছু দিকে, এরকম অনেক সিনিয়র লোক আমাদের অনেক আছে যারা বেশি কাজ করে, তাদের দিনের বেলায় রোদ্দুরে দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করে, বেশিরভাগ দিদি মায়েরাই বেশি, মাসিমা পিসিমায় বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের কষ্ট হয়। সেই হিসেবে চিন্তা এসেছিল, বাড়িতেও আলোচনা, আরও লোকের সাথে আলোচনা দেওয়া হলো। সমরকে বললাম যা কিছু হবে আগে সমরকে মেসেজ, বললো হ্যাঁ ঠিক আছে খুব ভালো, কোনো অসুবিধা নেই তো, না না খুব ভালো। আজকে আর একটা কথা বলি, মানে আর এই এর কথাটা থেকে বলার main আগে আমি এসেছে ভাবছি কি? তো গায়ে লোম খাড়া দিচ্ছে, যেটা হলো আমি আমার এই গ্রিন ফ্রেন্ডসকে চালাতে গেলে, এই ধরুন হাওড়া প্রোগ্রাম হোক, হুগলি প্রোগ্রাম হোক, যেখানে প্রোগ্রাম হোক, কলকাতায় এত বড় প্রোগ্রাম হোক, কত বাবলুকে লক্ষ দেবে। টাকা খরচা হয়। আমি কারোর কাছে আজ পর্যন্ত গিয়ে 1 টাকার কথাও কোনো নার্সারির মালিককে বা কারোর কাছে ফোর্স করে, আমার প্রথম প্রোগ্রাম থেকে আজকে লাস্ট দিন আপনাদের এই প্রোগ্রাম হলো, কাউকে বলতে হয়নি যে আমাকে টাকা দিতে হবে বা তোমার ওই টাকাটা করতে হবে বা এই ব্যবস্থাটা করে দিতে হবে, নাথিং। কারোর থেকে 1 টাকা পর্যন্ত আমার কাছে আজও পর্যন্ত চাইতে হয়নি গ্রিন ফ্রেন্ডসের কোনো প্রোগ্রাম করার জন্য। সব গ্রিন ফ্রেন্ডসের যারা দর্শক, যারা ভালোবাসে, যারা গ্রিন ফ্রেন্ডসের হয়ে থাকে, গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে থাকে, তারা সবাই নিজেদের মতন করে অর্গানাইজ করে। ভীষণ ভালো আমাদের কাছে পাওনা এটা। বসুন বসুন বসুন। টোটাল 40 জন মানুষ কিন্তু আজকে আছে, আর তিলকদার বাড়িতে খাওয়া দাওয়া, মানে বুঝতেই পারছেন 1 2 3 4টে টেবিলে বসা, বাকি লোক আমরা খেয়ে উঠে গেলে তারপরে অবশ্যই খাবে, ঠিক আছে। আর আগে দেখে নেবে যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, তাই তো। এবারে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেবো, তার মধ্যে এক দাদা বসে গেছে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, বলুন দাদার নাম প্রথমে বলুন। আমার নাম আমি সুনীল লাল। হ্যাঁ আপনি সবাইকে গাছ করার অনুপ্রেরণা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনার কবে কিভাবে হঠাৎ মনে হলো আমাকে গাছপালা করতে হবে, গাছ লাগাতে হবে? খুব ছোটবেলায়, যখন ধরুন আমি 5-6 পড়ি, ধরুন আমি 5-6 পড়ি, যখন স্কুলে যাচ্ছি, যাওয়ার পথে একটা বাড়ির সামনে, স্কুলের সামনে এখনও বাড়িটা আছে, বাট এখন আর মনে হয় না তারা গাছ করে বলে। আমার গ্রামের বাড়িতে বিষ্ণুপুর, আমতলা বিষ্ণুপুর, ওই দিকটা আমি থাকতাম, গ্রামের বাড়ি। তো ওই রাস্তার পাশ দিয়ে যখন যেতাম, তার বাড়ির 2 ধার দিয়ে নটার মণির টাইমে নটার মণি, মানে যেটা আমরা টাইম ফুল বলি, দোপাটির সময় দোপাটি, গাঁদার সময় গাঁদা, এই গাছগুলো লাগানো থাকতো, অন্য কিছু নয়, কোনো চন্দ্রমল্লিকা এইগুলো নয়। ওই দেখে ইন্সপায়ার হয়ে ধরুন ওখান থেকে 2টো একটা ডাল চাওয়া, ওখান থেকে 2টো একটা চারা চাওয়া, ওইভাবে এনে বাড়িতে গাছ। তারপরে যখন আমি 5 6 7 8-এ পড়ি, আরেকটা স্কুল চেঞ্জ হলো, যখন আমি একটা হাত খরচ টাকা পেতাম, বাবা মা যেহেতু এখানে থাকতো না, নেপালে থাকতো, তো তখন আমি একটা হাত খরচ টাকা পেতাম, সেই টাকাটা নিয়ে বাঁচিয়ে, হাত খরচের টাকা বাঁচিয়ে, তখন আমি বলতে পারেন গ্রামের মধ্যে প্রথম টবে গাছ লাগানো শুরু করি। তখন ছিল 7 8 এরকম পড়ি, 9 10 এরকম হলো, 11 হলো। তারপর আমরা কলকাতায় চলে আসি। তো কলকাতায় চলে আসার পর তখন বাবার সঙ্গে ব্যবসাতে ঢুকে পড়ি। তারপরে মাঝখানে কয়েকটা বছর গাছ আর আমার কোনো সম্পর্কই থাকে না, ঠিক আছে, টোটালি সব কিছু স্টপ, গাছ, কোনো গাছ টাছ করি না, কিছু করি না। তারপরে হঠাৎ একটা গোলাপ গাছ আমি কিনে নিয়ে আসি।
ওই একটা গোলাপ গাছ আমার গ্রামের বাড়িতে ছিল, আবার একটা গোলাপ গাছ আমি এখানে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসার পরে তো যখন কিনে আনি, গোলাপ গাছটা ভীষণ সুন্দর, প্রচুর ফুল, আনলিমিটেড ফুল হতো। কিন্তু ওই যখনই শীত শেষ তখন গোলাপ গাছটা নষ্ট হয়ে যায়। আর ওই গোলাপ গাছটা নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করেই আজকে গ্রিন ফ্রেন্ডস। তো তখন ওই গোলাপ গাছটা আমি বললাম, আমার বউ বললো যে তুমি তো গাছপালা করতে গ্রামের বাড়িতে, তাহলে এখন গাছপালা আর করো না কেন? তাহলে এখন সময় কোথায়, কাজ বাজ এই সেই, করা যাবে না। বলছে এই গোলাপ গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম এই গোলাপ গাছটা তুলে দিই, তাহলে কয়েকটা গাছ করি। তো ওই তখন আবার ওই বউ আমাকে ইন্সপায়ার করলো যে গাছ করো কয়েকটা। তো ওই গোলাপ গাছটাকে আর তোলা হয়নি, বললো যে তুমি ইউটিউবে ভিডিও দেখো, ওখানে দেখবে গোলাপ গাছ কী করে ঠিক করে দেখিয়ে দেবে। তো ওই ফার্স্ট ইউটিউবে ভিডিও দেখা 6 বছর আগে। ইউটিউবে যখন আমি ভিডিও দেখতে শুরু করলাম, তখন পর কিন্তু ওই আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল, হর্টিকালচার ওয়ার্ল্ড, গাছের যত্ন নিন, প্রথম দিকের যে চ্যানেলগুলো ছিল, তো সেই চ্যানেলগুলো দেখতে থাকি, গাছ পরিচর্যা করতে থাকি, দেখতে তখন কিছু বাংলাদেশের ভিডিও চলে আসতে থাকলো। আর এই রুপটপ গার্ডেনটা বাংলাদেশের চল, তো দারুণ ঘরে। এবার তখন আমি করলাম যে বাংলাদেশে চল, তাহলে আমাদের ইন্ডিয়াতে এই রুপটপ গার্ডেন দেখায় কিনা দেখি। তো আমি ইন্ডিয়াতে সার্চ করলাম, দেখলাম যে যার ওই যে চ্যানেলগুলো দেখি ওগুলোই আসলো, মানে যে যার ছাদে দাঁড়িয়েই কাজ, মানে অন্যের ছাদ দেখানো এইটা ছিল না। তো তখন আমি সঙ্গে চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করবো কি, আমি নিজেই গাছ করতে পারি না, আর লোকের ছাদ বাগান কী দেখাবো। আর যতটা আজকে এত মানুষ আমাকে ঘিরে আছে, হয়তো এখানে 50% লোকের বাড়িতে ছাদে পাও রাখিনি, কিন্তু আমি চাইলে যদি মনে করি সবার বাড়িতে যাব বাগান করতে, আমি যদি বলি কেউ না বলতে পারবে না, উল্টে লজ্জা পাবে, না আমার বাগানে দেখানোর কিছু নেই। তো ওই সময় তখন যে আমি ছাদ বাগান যে শুরু করি, এখন ব্যাপারটা এতটা ইজি নয়। আমি কলকাতায় ফার্স্ট যখন আমি একটা ইউটিউবে চ্যানেল খুললাম, ছাদের উপরে গিয়ে যে আমি যে গাছগুলো করছি সেগুলো দেখাবো, মানে সেগুলো আমার কাছে জমা থাকবে, একটা সময় বুড়ো হব, বয়স হবে, তখন আমি কি করেছি দেখবো, নিজে দেখার জন্য ইউটিউবকে জমা রাখবো, এটাই ছিল চ্যানেল। তো আমি ছাদের উপর থেকে গাছ করতে একটা ভিডিও করেছি 1 মিনিটের। সেই ভিডিওটা করার আগে চারিদিকে তাকাচ্ছি কেউ দেখছে কিনা, কেউ শুনেছে কিনা। ওই ভিডিওটা করে এসে সঙ্গে আমি নিচে এসে আমি আমার বউকে বললাম যে আমি না একটা ইউটিউবের চ্যানেল খুলবো, এখানে কী করে খুলি বলো তো? তো ও বলে ইউটিউবেই দেখো, ইউটিউবের চ্যানেল কী করে খুলবে। তো ইউটিউবের চ্যানেল খুলে আমি কী নাম দেবো? তো আমার মেয়ে আর বউ দুজনে মিলে বলে গ্রিন ফ্রেন্ডস দাও, মানে একদম ইজি, মুখের মধ্যে, মানে এই নয় যে অনেক কিছু ভেবেছে বা কিছু। তো ওই গ্রিন ফ্রেন্ডস সঙ্গে দেওয়া হয়ে গেল। ওই রাত্রে একটা ইউটিউবে একটা ফোনে ভিডিও দেখে আর একটা ফোনে আমি সঙ্গে করলাম, আর একটা ফোনে আমি দেখলাম যে কি দেখা যাচ্ছে কি না, ইউটিউব চ্যানেলটা খোলা যাচ্ছে কিনা, খুলে কোনো রকমে ওই ভিডিও একটা দুটো করে আপলোড শুরু করলাম। তখন কিছুই জানতাম না, কিভাবে থাম্বনেল, কিভাবে কি করতে হয় কিচ্ছু জানি না, সবই নাথিং। তারপরে ওই সব করার পরে যখন এই ছাদ বাগানের কনসেপ্টে এলাম, ভীষণ কঠিন, ভীষণ চ্যালেঞ্জ। আমি একটা বাড়িতে কলিং বেল বাজালাম, আমি বললাম আপনার বাড়িতে বাগান আছে তো এটার একটা ভিডিও করব, আমি ইউটিউবে ছাড়বো। প্রথমেই প্রশ্ন, তুমি ইউটিউবে ছেড়ে অনেক টাকা পাবে, আমি কেন ভিডিও দেখাবো? এই সর্বনাশ করেছি। ইউটিউব থেকে যে টাকা পাওয়া যায় সেটাই তো আমি জানতাম না, আমি তো অন্য ভিডিও, সেটাই জানতাম না, ব্যাপারটা জানতাম না। তো আমি বললাম না, এটাও তো আমি জানি না, বলে না এসব ভিডিও করতে দেবো না। তো এবার যখন আপনি প্রথমেই একটা কলকাতায় লোকের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাবেন, আপনাকে এত প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন। আমি প্রথমেই ধাক্কা খেয়ে গেলাম, তারপর আবার সপ্তাহখানেক 15 দিন চুপচাপ হয়ে গেলাম। একদিন রবিবার বাজার করতে আসছি, এক দাদার বাড়িতে দেখি ঘেরার গাছপালা আছে, সেখানে গেলাম। গৌতম দা বলে, তার মালি দিয়ে সব বাগানটা পুরোটাই করে, মালি বসে আছে। আমি বললাম দাদা আপনার এখানে একটা ভিডিও করব। বলে কেন ভিডিও করবে কেন? আমি বললাম যে এরকম ইউটিউবে ছাড়বো। তো মালিটা বলছে না ওসব ইউটিউব আমাদের লাগবে না, তুমি এখান থেকে যাও ভাই, আমাদের এইসব না। তখন গৌতম দা বললো আরে না তুমি দাঁড়াও, আমি এরকম ভিডিও দেখি ইউটিউবে, তুমি ভিডিও করো। তো তখন আমার কাছে না ছিল ক্যামেরা, না ছিল এই মোবাইলটাই ছিল, এই মোবাইল নয় আরও, আমি সেদিন দেখাচ্ছিলাম, মোবাইলটা এখনও আছে, তো দোকানে আছে। তো সেই মোবাইলটা নিয়ে আমি গেলাম, তো একটা বন্ধুকে ডাকলাম, তোর ক্যামেরা আছে? বললো হ্যাঁ। ও গেল, তো ক্যামেরা দিয়ে ভিডিওটা ভালো লাগলো না, মোবাইলেরটা ভালো লাগলো, সেইটা প্রথমে আপলোড করলাম। তো সবাই মিলে শেয়ার করে যখন আমার 3-4টে ভিউ হতো, তো প্রথম দিনে 300-400 ভিউ হয়েছিল। তো যেহেতু উনি শেয়ার করেছে, চারিদিকে শেয়ার হয়েছে, ভিডিওটা দেখিয়েছে, তো ভীষণ ভালো লাগলো। তারপরে একদিন আমি শ্বশুরবাড়ি গেলাম, আর ওই দিকটা নার্সারি, মানে আমার শ্বশুরবাড়িটা ওই মুচিসার ওই দিকটা। হ্যাঁ, তখন আমি ওই প্রথমে গেলাম শান্তিকুঞ্জ নার্সারি জয়ন্তদার কাছে,
এবং গিয়ে বললাম যে এরকম আমরা তো নার্সারি থেকে গাছ কিনে নিয়ে মারা যায়, আপনার এখানে তো গাছ খুব সুন্দর করছেন। তো তারপরে তাকে বললো ঠিক আছে আমি একটা ভিডিও করে দিচ্ছি। উনি একটা ভিডিও করলো, ফার্স্ট ডে 1000 ভিউ হলো। আমি নার্সারির মালিককে ফোন করলাম, দাদা 1000 লোক দেখেছে। বলে 1000 লোক দেখেছে তাতেই খুশি? আমি বললাম হ্যাঁ, জীবনে তো 1000 দেখেনি, তাতেই খুশি। তাই আমি বললাম পরে আরেকদিন আসবো। বলে ঠিক আছে তুমি সময় নিয়ে এসো পরে একদিন। তো তার সঙ্গে কথা বললাম। ওই একটা দুটো ভিউ হতে হতে ওই ভিডিওতে আমি নাম্বার দিয়ে রাখতাম, এবং তখন আমি অন গড বলছি, তখনও আমি ভিডিওতে কথা বলতে পারি না, কীরকম কথা বলতে হয় সেটাও জানি না, বাট ওইভাবেই চলছে, মানে আধা পেটে আধা মুখে আধা কথা। তখনকার ভিডিও দেখলে নিজেরাই ভাববেন এই সমর সর্দার কবে থেকে হলো আবার। তো তখন প্রচুর বাজে কমেন্ট আসতে শুরু করলো যে ভিডিও কি করছে, এইরকম ভিডিও হয় নাকি, তো বাজে কমেন্ট আসা শুরু করলো। কিন্তু বাড়ির লোকও কি, মানে বউ মেয়ে ছাড়া বাড়ির লোকও কিছু ক্ষেত্রে আপসেট হয়ে কী কাজ করে ভিডিও করে, এরকম কোনো একটা হলো। চারিদিক থেকে খারাপ, মানে বন্ধুবান্ধব থেকে শুরু করে চারিদিক থেকে খারাপ, ভালো কেউ আপনাকে কিন্তু বলবে না শুরুতে। তো সেই খারাপটা নিয়ে আমি আমার মতন করে এগোতে থাকলাম। তো তারপরে আমি একটা ভিডিও করলাম খুব সুন্দর, ওনার বাড়িতে কলিং বেল বাজালাম, বললো আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না, আমার বাগান আছে, রবিবার দিনে মালি আসবে, তুমি যদি আসো তাহলে আসতে পারো। রবিবার সকালে আমি একটা ছেলেকে নিয়ে গেলাম, ফোনটা নিয়ে একটা সুন্দর ভিডিও করলাম, এবং 1000-2,000 মতন ভিউ হলো। তো এইরকম প্রত্যেকটা নিয়তে ভিউটা একটু বাড়তে থাকলো। হঠাৎ একদিন আমার কাছে ফোন গেল বেহালা থেকে রেশমি, দেখুন গায়ের লোম খাড়াদের নাম নিলেই খাড়াবে, আর ছবির মতন একটা ছাদ, কিন্তু হলে কি হবে, আমি তখন ফোন ধরে আমি বলছি বেহালায় ভিডিও করতে যাবো মাঝে, মানে আজকে আমি ত্রিপুরা থেকে ভিডিও করে এলাম প্লেনে করে, আর আমি তখন ভাবছি যে আমি বেহালা থেকে ভিডিও করতে যাব, দিদি আমি এত দূর যাবো কী করে? বলে আমি তোমাকে অ্যাড্রেস বলে দিচ্ছি, তুমি চৌরাস্তা আসবে, এইভাবে আসবে, বলে দিল অ্যাড্রেসটা। আমি গেলাম ভিডিও করতে, আমি গিয়ে হাত জড়ো করে স্যারেন্ডার যে দিদি আমি কিনো কথা বলতে পারি না, কীভাবে ভিডিওটা হবে আপনি বলে দিন। আজকে যেই দিদি বলে ডাকছি, বাট যেহেতু এমন জায়গা থেকে উঠে এসছি আমি, মানে একজনকে আমি কি বলে পরিচয় দেবো, যে দিদি বলবো না বৌদি বলবো না কি বলবো, সেটাই আমি জানতাম না বা আমার মাথায় ছিল না। আর ভিডিওতে কি কথা বলবো সেগুলো তো কিছু জানিই না। তো রেশমিদি আমাকে টোটালটা একটু একটু করে শিখিয়ে দিল। তা সঙ্গে সঙ্গে শেখালে কি আর সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে? ওই একটু একটু জেনে আমি ফার্স্ট ভিডিও করলাম রেশমিদির বাড়িতে গিয়ে, আর প্রথম দিনেই আমার 10,000 ভিউ আর 5,000 সাবস্ক্রাইবার ওয়ান ডে চলে এলো। তারপরে আমি একটা বাংলাদেশের ভিডিও ছাড়লাম, তারপরে রামরাজাতলার হাওড়া রামরাজাতলার সমাধি ডাকলো, সমাধির বাড়িতে সমাধি একটা সুন্দর কনসেপ্ট, টেবিল ফেবিল সাজিয়ে চা ফা খাওয়ার মুডে একটা দুর্দান্ত ভিডিও হলো। প্রত্যেকটা ভিডিও কিন্তু লাখ লাখ তখন ভিউ। তো এই একটু একটু করতে 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 এখন আর লোকের বাড়িতে কলিং বেল বাজাতে হয় না, পার ডে আমার ফোনেই আসে সমর আমার এখানে ভিডিও করতে আসবে, আমার এখানে ভিডিও করতে আসবে। হ্যাঁ হ্যাঁ, এইবারে এটা গেল এই নার্সারি ভিজিটটা। আজকে অনেক কথা বলে লোক প্রচুর, আজকে যে একটা নার্সারি থেকে সমর এত টাকা ইনকাম করে, এই করে ওই করে, প্রচুর গাছ নিয়ে আসে, এই প্রচুর কথা হয় আমাকে নিয়ে, প্রচুর আলোচনা হয়, প্রচুর সমালোচনা হয়, বাট ভালোও লাগে, এগুলো এনজয়ও করি। ফার্স্ট আমি নার্সারি ভিজিট শুরু করিনি, তখন 100টা নার্সারি থেকে আমাকে তেড়ে দেওয়া হয়েছিল, মানে না এসব ভিডিও করবো না, এই তোমাদের ওইসব চ্যানেলে না ওইসব ভিডিও করবো না। পয়সা নেওয়া তো দূরের কথা, তখন তেড়ে দিত। ঠিক আছে, আমি প্রথমে কল্যাণী থেকে কয়েকটা নার্সারি থেকে তাড়া খেয়েছি, মানে আমাদের এখানে সব ভিডিও করতে লাগবে না। আর আজকে ডেটে আমাকে পয়সা দিয়েও লোক পায় না নার্সারি ভিজিটের জন্য। আগে আমি বলি আপনার নার্সারির রেকর্ড ঠিক আছে কিনা, কেউ ভিডিও করেছে কিনা আমাকে পাঠান, কীরকম কী আছে রেকর্ড দেখি, আপনি কীরকম ব্যবহার করেন লোকের সঙ্গে, এই সব করি এখন আমি। বাট সেই নার্সারি প্রথম আমি নার্সারির এই যে অনেকে বলে মুখার্জিকে এত ভালোবাসে কেন, মুখার্জিদা আমাকে ফার্স্ট ডাকে যে তুমি ভিডিও করতে আসো, এবং একটা মানুষের রোজ আছে, তুমি ক্যামেরা নিয়ে আসবে, খাটবে, তার জন্য যেটা পারিশ্রমিক সেটা আমি দিয়ে দেবো, এবং তোমার ওখান থেকে আমি ট্যাক্সিতে করে নিয়ে আসবো, আমি ট্যাক্সিতে করে তোমাকে ওখানে ছেড়ে দেবো, তোমাকে খাটতে হবে না। তো ফার্স্ট ওই নার্সারি ভিজিট দুটো, একটা আমাদের বাঁশদণ্ডী দিয়েছিলাম, শান্তিকুঞ্জ দিয়েছিলাম, তারপরে ওই থেকে আমার নার্সারি ভিজিট স্টার্ট হয়। এখন ধীরে ধীরে বাকিটা সবাই আপনারা সব কিছু জানেন, আর আলাদা করে লোকানোর কিছু নেই, বলার কিছু নেই। ভীষণ ভালো লাগলো, এই অনেক স্মৃতি, এই স্মৃতিগুলো জেগে উঠলো। তবে আজকে একটা সত্যি কথা বলি, এই নার্সারি ভিজিট করাকে কেন্দ্র করে প্রচুর লোক কিন্তু করে খায়, এটা জানবেন। মানে
আপনারা গাছ কিনছেন, আজকে একটা নার্সারি ভিজিট করলে সেই নার্সারির মালিককে জিজ্ঞাসা করবেন, গ্রিন ফ্রেন্ডসকে ভিডিও দিলে কত ফোন যায় তার কাছে। আমি একটা পোস্ট করলে, এই যে রিসেন্ট যে পোস্ট করেছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটা পোস্ট করেছি, সেখানে সেই ছেলেটার খাওয়া ঘুম চলে গেছে, এরকম অবস্থা। মানে একটা মহারানীর জন্য, দেখেছেন তো পোস্টটা? অনেকে আনতে বলেছিলেন, বাট আমি না বলেছি, কারণ ওই গাছ আমার কাছে নেই, মহারানী গাছ তার কাছেই আছে, ওর কাছেই পাবেন। তো এইরকম প্রচুর নার্সারি এবং প্রচুর নার্সারি ডেভেলপ হয়েছে, প্রচুর ছোট ছোট নার্সারি যারা চেনে না, যারা আজকের দিন থেকে গাছ করছে, সেই সব নার্সারি তুলে ধরে তার কর্মসংস্থান বেড়েছে, তার সাথে সাথে প্রচুর মানুষের কর্মসংস্থান বেড়েছে। আর এই সব কিছুর জন্য গ্রিন ফ্রেন্ডস এবং গ্রিন ফ্রেন্ডসের দর্শক, তারা যদি না নার্সারি যেত, গাছ কিনতো, নার্সারির মালিকরাও না আমাকে খুঁজতো, তাহলে কিন্তু এত কিছু হতো না। যাই হোক, গল্প শুনে সবার কেমন লাগলো বলুন? খুবই ভালো। হ্যাঁ, অনেক বড় কথা, এত ছোট থেকে এত উপরে উঠেছে বলেই আজকে সমুদ্রের চরম তবে আজ হ্যাঁ, মানুষ একদম। তবে আজ ডেটে আজকে আমি ট্রেনে করে ভিডিও করতে এসেছি। প্রথম দিনে যেমন আমি ট্রেনে করে ভিডিও করতে যাই, 6 বছর পরে আমার কাছে একটা বুলেট বাইক আছে, যা নতুন একদম, মানে খুলিনি, তাকে প্যাকিং করা। আমার কাছে 4 চাকা আছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম একটা জায়গায় যেতে গেলে আমি যদি ট্রেনে করে যাই, আমি তাহলে নিজেকে ঠিক জায়গায় রাখতে পারবো। এবং আমি আজ দিন পর্যন্ত, প্রথম দিনে যেমন ছিলাম, আমার মনের দিক থেকে আমি তেমন আছি। হ্যাঁ, তবে দাড়িটা একটু অন্যরকম কাটি, গেঞ্জি, ড্রেসে এত ড্রেস পরি, এত ঘড়ি পরি, এই সব কিছু কিন্তু লোকের দেওয়া, মানে সব গিফট আসে, প্রচুর জামা কাপড় গিফট আসে, বাড়ির লোকও জানে, প্রচুর জামা কাপড়, প্রচুর আমার ঘরের যত সাজানো জিনিস সব কিছু প্রচুর গিফট আসে, আনলিমিটেড গিফট আসে, যেটা হয়তো বাংলা গার্ডেনিং ইউটিউব চ্যানেল করে কারোর পক্ষে সম্ভব নয়। ওয়ান অ্যান্ড অনলি শুধু সমর সর্দার আর গ্রিন ফ্রেন্ডস। আর আমরা সবাইও সমস্যা। হ্যাঁ বলুন। সমর ভাই যে তার যাত্রার কথা বলেছেন, সমর ভাইয়ের যে এই যে যাত্রা আমি শুনলাম, হ্যাঁ, যেখানে 3-4টে ভিউ থেকে শুরু করেছিল, হ্যাঁ, আজকে লক্ষ লক্ষ ভিউ পৌঁছে গেছে। এই পুরো যাত্রাটা শুনে আমি পুরো সমরদার এই অভিযানটাকে আমি একটা সেন্টেন্সে আমি বলতে চাইছি যে সমরদার যাত্রা শূন্য থেকে শূন্যে। আর আরও একটা কথা বলি, এই দাদা আর দাঁড়ান, দিদিও বলবে, আমি আর একটা কথা বলে নিই। আজ পর্যন্ত আমার দোকানে কোনো নতুন ইউটিউব চ্যানেল বা কোনো হয়তো ব্যাংক কর্মী বা কোনো হয়তো মানুষ, শিক্ষিত মানুষ বা তাদের মধ্যে নিজস্ব কোনো ট্যালেন্ট আছে, আমি গিয়ে আমার এই গল্পটা আগে শোনাই যে আমি যদি করতে পারি, ইউটিউব বানান যে লিখতে পারে না, সে আজকে এত লোককে নিয়ে চলছে, তাহলে আপনারা শিক্ষিত মানুষ হয়ে কেন পারবেন না? খুব প্রয়োজন এটা, কারণ এখনকার দিনে মানুষের বেকার, এই পাই না, কাজ পাই না, সেইখানে গিয়ে মানুষকে যদি মানে ইন্সপিরেশন দেওয়া যায়, এর থেকে বড় আর কিছু হয়। সব থেকে বড় উদ্যোগ এটা। আর এটা আমার কাছে, ওই আমি ভাগ্যবান বলি যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, এই কারণেই বলি যে সব সময়, এনি জায়গায়, এনি টাইম প্রচুর মানুষ আমার সঙ্গে থাকে, বিভিন্নভাবে হেল্প করে, সেটা সজলদা হতে পারে। এবারে আমি বলি জেলার কিছু মানুষ, যেমন আপনাদের এখানে গৌতম দা আছে, ক্যামেরা অটোমেটিক ঘুরে যাচ্ছে, গৌতম দা আছে। আমাদের তমলুকে প্রচুর মানুষ আছে, সুশান্তদা থেকে শুরু করে একদম সেই প্রথম দিকের মানুষ যারা, বাবলুদা, এরকম প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় জেলা ভিত্তিক, যাদের নাম নিলাম না, তারাও এই যে আমরা ভিডিও করতে যাচ্ছি কোচবিহারে, খাওয়া দাওয়া করছি মৌসুমীদের বাড়িতে, এগুলো কি পরম পাওয়া বলুন? মাসুর থেকে শুরু করে মানে প্রত্যেকটা জেলায়, কোচবিহারে গেছি, সেখানে তার বাড়িতে থাকা, খাওয়া দাওয়া, মানে এলাহি ব্যাপার সবাই করে। এই পরম পাওয়া গ্রিন ফ্রেন্ডস স্কুলে, এই জন্যই আমি বলি যে আমি যেখানেই যাই, যেভাবেই যাই, মানুষ আমার সঙ্গে আছে। আজকে তো আমি একা এসেছি দেখুন, তার কোনো রকম যত্ন বা কোনো কিছু ত্রুটি হয়েছে, মন্দিরাদির হাজব্যান্ড গিয়ে একদম সেখান থেকে স্কুটিতে করে নিয়ে তার বাড়িতে রাখি পরিয়ে, খাওয়া দাওয়া করে, আদর যত্ন দিয়ে ফের ওখানে পৌঁছে নিয়ে, সেখানে সবাই দেখছি দৌড়াদৌড়ি করছে। এই গ্রিন ফ্রেন্ডস সব কিছু আপনাদের জন্য, মানে শূন্য থেকে শূন্য বললেন, সেটাও আপনাদের জন্য। দিদি প্রশ্ন করবো। হ্যাঁ, আমার যেটা বক্তব্য, জানি না কবে গ্রিন ফেন্স চালু হয়েছে, কিন্তু ওকে যখন, সমর ভাইকে যখন আমি দেখি, তখন ও ক্যামেরা এক হাতে গাছের পটিং করছে, রিপোর্টিং করছে, তুলছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মেয়ে এসে বলতে, এই ভালো করে ধর, ক্যামেরাটা ধর, ঠিক করে হচ্ছে না। আর তখন ও একটা বাচ্চা ভাব, মুখটা বেশ সরু, বয়সটাও একটু অল্প, কি মিষ্টি। ওই যে এই ঠিক একটার সময় আমি ধীরে ধীরে কথা বলছি, এবং লকডাউন, আমার ছেলে মেয়ে সব বাড়িতে, ওরা
মা কি দেখছো, মা তুমি ইউটিউবে কি দেখছো? ও মেয়ে গিয়ে কাছে গিয়ে, হ্যাঁ মেয়ে ছেলেমেয়েরাই তো সব শিখিয়েছে, তখন আমি অত এক্সপার্ট ছিলাম না ইউটিউব বা কিছু, ওরা একটু দেখিয়ে দিত মা গাছ করো, করছি। দিয়ে মা তুমি সাবস্ক্রাইব করো, এত সুন্দর একটা ছেলের গলা, তুমি এইটা করো ওইটা করো, এই বোটান টেপো এইটা করো। আমি দেখ আমার তো গাছ, এখন যা গাছ দেখি এখন আমার ভাইকে ডাকার কোনো সাহস পাই না, কিন্তু তখন আমার যা গাছ ছিল আমি ডাকতে পারতাম চাকরি, কিন্তু আমার সাহস হয়নি। কিভাবে কি করব, ছেলে মেয়ের কলেজ, ওই অবস্থায় কলেজ, এর অফিস, যার ফলে আমার এত ভালো লাগে দুপুর 1টা যেই বাজতো অমনি খুলে বসতো, কিন্তু ওকে কোনো দিন ফোন করার বা বলার আমি মানে সাহস পাইনি, কি করে করব। কলকাতার একটা ছেলে এরকম করছে, বলছে যে তুমি ডাকো না মা। আমি না, এ কি আসবে ওখান থেকে, কিভাবে কি আসবে, একটা ভয় ছিল। তারপর ওই যে ভিডিও দেখা, এটাই দেখেই চলেছি। একদিন সাহস করে ওকে একটা মেসেজ করলাম, সেই নীল যে আমরা যে যেগুলো আমাদের যে আরে বেগুনি যে সুগারে যে খায়, ওটার যে ভ্যারাইটিটা যে হয়েছে নয়নতারা, সাহস করে একটা ফোন করলাম, ভাই তুমি এই গাছটা আমার মরে গেছে, কি করে তুমি বলো তো আমাকে বাঁচানো যায়? তখনও আমাকে উত্তর দিয়েছে, দিদি আমি জানি না, আমি পরে আপনাকে বলবো। জানেন, এই যে একটা সাহস পেলাম, তারপর থেকে দুটি একটি করে মেসেজ করতাম, উত্তর দিত, লাইক দিত, দেখতাম। আজও তাই, যেটা জানি না সেটা জানি নাই বলে দিই। যেটা জানে না সেটা হ্যাঁ। নিয়ে অকারণ টেনে বেড়ায় না, যেটা জানে না হ্যাঁ। জেনে এখনো তাই। একটা ভীষণ হ্যাঁ হ্যাঁ মানুষ তো ইউটিউব চ্যানেল আছে, ভিডিও শুরুর আগে এই বলে যে সাবস্ক্রাইব করার জন্য, হ্যাঁ। এটা ও সবার আগে ভুলে যায়, কোনোদিন বলে না। আমি কোনোদিন বলি না, না। সাবস্ক্রাইব করার জন্য। না, এই যে অনেকে বলে না এই পয়সা, না এসব লাইক কমেন্টও বলি না, খালি লাইভে বলি যে এটা লাইভ করুক। আমি অনেকে বলে না যে ও এত পয়সা নেয়, অত পয়সা নেয়, কি করে, নানান রকম কথাবার্তা হয়, কিন্তু আমি সেই লকডাউনের আগের থেকে তো দেখছি, আমি জানি না ও কি করে, কিন্তু আমার তো মনে হয় না যে লোকে এই ভুলভ্রান্তি হলে তাহলে আজ আমি আমার কিন্তু ওর বয়স, ও আমার মেয়ের বয়সী, সোজা কথা, তাই ছেলের মতন বয়সী তাকে একটা এরকম শুনলে খুব খারাপই লাগে। এই যে না একসময় ধরুন একটা কথাবার্তা চলার বলছি। জন্য না, আমার ইউটিউব থেকে টাকা আসবে না, নার্সারি থেকেও টাকা আসবে না, আপনি সব কিছু বেকার খাটবেন, তাহলে সংসার চলবে কি করে? আমি তো সারাদিন এটাই করি, জীবন চলার জন্য জীবন চলার জন্য টাকা লাগবে তো। এবার একটা কথা কি, ও যদি কিছু পায় ইউটিউব থেকে পাক না, না, একজন টিচার যদি স্কুলে পড়িয়ে অর্থ উপার্জন করে সেই। তার মানে তার এই নয় যে শুধু টাকাই রোজগার হচ্ছে না, হ্যাঁ সেই তো। তার তো জীবিকা এটা। আরো অনেক কথা বলি, মানে বললে শেষ হবে না, মানে এত কাহিনী, এত গল্প। ধরুন 10 জন মানুষ এরকমই আছে, 10 জন মানুষ এরকম আছে যারা আমাকে পয়সা দিয়ে, অর্থাৎ যে তুমি আসবে আমার বাড়িতে, তাদের সঙ্গে কথা বলার লোক থাকে না, গল্প করার লোক থাকে না, তাদের বাগান দেখার লোক থাকে না, মানে জাস্ট আমি এমনি যাই, গল্প করি তার বাড়িতে, মানে রান্নার ঢেলে, আমি খাবো না মানে তারপরেও প্রচুর আনলিমিটেড রান্না করে ঢেলে সাজানো থাকে, কারণ বাড়িতে কর্মচারী, কাজের লোক সব কিছু ভর্তি। কিন্তু না, তুমি আসবে 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করবে, আর আমার বাগানটা দেখে কোনটা ঠিক কোনটা ভুল বুঝিয়ে দিয়ে চলে যাবে। আমাকে রোজ পয়সাও দেয়, মানে এই নয় যে বেকার খাটাবে না। তারা এতটাই শিক্ষিত যে আমাকে বলেই দিয়েছে যে তুমি কোনোদিনও বেকার কারোর জন্য করবে না। তুমি যদি রোজ না নাও, তাহলে আমার মতন যদি 100টা মানুষ ডাকে, তুমি সবার বাড়িতে যেতে পারবে না। তুমি যদি নার্সারি থেকে পয়সা না নাও, তাহলে প্রত্যেক দিন নার্সারি ছাড়তে হবে, এই নার্সারি ডাকবে, ও নার্সারি ডাকবে, ডাকতেই থাকবে নার্সারি। তাহলে তুমি কার কাছে প্রাধান্য দেবে? তাহলে তোমার সংসারটা চলবে কী করে? তুমি আমার বাড়িতে এলে সল্টলেক, তাহলে বাঁশজনি থেকে সল্টলেক এলে তোমার আসতে সময় লাগছে 1.5 ঘন্টা, যেতে সময় লাগছে 1.5 ঘন্টা, আমার সঙ্গে 2 ঘন্টা গল্প করবে। তোমাকে যদি আমি পয়সাটা না দিই, তুমি আমার বাগানে আসবে, বসবে, গল্প করবে, তাহলে তোমার সংসার চলবে কী করে? এই যে বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন চলার পথে আমার নিজের একার ডিসিশন আমি কোনোদিনও করিনি, প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করেছে। ধরুন আমি একটা ভিডিও করছি, ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় মেলা আছে, এই কথাটা, ব্যাকগ্রাউন্ডে জামা কাপড় মেলা আছে, সময় বাজে লাগছে, তুমি নেক্সট যখন ভিডিও করতে যাবে আগে জামা কাপড়গুলো ওঠাবে, প্রত্যেকটা জামা কাপড় আগে উঠাবে, উঠিয়ে তারপরে তুমি ভিডিও করবে। এরকম মানে শেখার কোনো শেষ নেই, আমি শিখেছি খালি। চলুন এই যে আজকে কিছুদিন আগে আমার একটা ডালিম গাছে ডালিম হচ্ছে, শুধু ওকে একটা মেসেজ করলাম যে ভাই আমার ডালিম গাছে ফুল আসছে কিন্তু ফুল ডালিম হচ্ছে, সঙ্গে সঙ্গে ও কিছু মিনিট 10-এর মধ্যেই উত্তর দিল, বললো যে দিদি বুস্টার 2 দিন।
না ঠিক আছে, এবারে এই দেওয়ার সঙ্গে কিছু- সঙ্গে কিন্তু হলো এইটা যদি আমাদের কোনো রোগের জন্য যখন ডাক্তারের কাছে যাই সে ভিজিট চায় না, কিন্তু অত ভিজিট চাইলো না, অত না কিছু না চায় না। এরকম উনি যে প্রশ্ন করেছে তার উত্তর কিন্তু আমি জানি না যে উনি প্রশ্ন করে আমাকে, এরকম ব্যাপার থাকে। এবারে দেখুন, আমি রিসেন্ট ভিডিও করে এসেছি ত্রিপুরা থেকে, তাহলে আজকের ডেটে গিয়ে ত্রিপুরা তারা গাড়ি থাকা মানে এলাহি ব্যাপার করছে, তাহলে মানুষ কেন যাব না আমি ত্রিপুরাতে? তাদের পরম পাওনা। আপনারা তো রেগুলার আমাকে প্রায় সময় দেখেছেন, কিন্তু ত্রিপুরার মানুষ যখন একবার দেখে, কোচবিহারের মানুষ যখন একবার দেখে, ঠিক আছে ঠিক আছে, এবার আচ্ছা দেখা যাক, আসামে কথা বলছি। চলুন আজকে এখানে শেষ করি, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে আছে, চলুন আজকে শেষ করি।